সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকক্ষণ বক্তব্য শুনে মনে হয় কি ঝিমিয়ে গেছেন। 1 মিনিট স্লোগান দেই। স্লোগান দেওয়ার পূর্বে এই রাজশাহীর বরেন্দ্র ভূমির বীর সন্তান, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লড়াকু তরুণদেরকে আমরা এই সমাবেশ থেকে 30 সেকেন্ড হাতে তালির মাধ্যমে সবাই একসাথে দাঁড়িয়ে অভিবাদন জানাবো। কারণ এই বিশ্ববিদ্যালয়ের তরুণরাই কিন্তু এই ফ্যাসিবাদ পতনের প্রেক্ষাপট রচনা করেছে, বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য 30 সেকেন্ড তালি, সবাই দাঁড়িয়ে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতার অধিকার তোমার আমার পরিষদ, গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ। চলছে লড়াই, চলবে গণ অধিকার লড়বে, চলছে লড়াই, চলবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, দখলবাজের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, বাধা দিবে যেখানে লড়াই হবে সেখানে। ধন্যবাদ সকলকে। আজকে এই ঐতিহ্যবাহী বরেন্দ্র ভূমি রাজশাহীতে প্রথমবারের মতো সমাবেশে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি রাজশাহী মহানগরের আজকের এই প্রোগ্রামের সভাপতি রাজশাহী মহানগরের সংগ্রামী সভাপতি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাদল ভাই, যেমনি ভাবে তার বক্তব্যে আনোয়ার হোসেন বাদল ভাই যেমনি ভাবে তার বক্তব্য শেষ করেছেন। বিপ্লব কখনো শেষ হয় না, বিপ্লব চলমান। তাই আপনাদেরকে সেই শেষ থেকেই শুরু করতে চাই। 24-এর গণ অভ্যুত্থানে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান যাই বলেন না কেন, এই ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে আমরা যে আজকের পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি, গত 1 বছরে আমাদের জন আকাঙ্ক্ষার সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাই নাই। সেজন্যই বাদল ভাইয়ের কথায় আপনাদেরকেও স্মরণ করে মানুষকে মনে করিয়ে দিতে হবে যে এই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র যুবক তরুণরা, কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাজপথে ফ্যাসিবাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই কাঙ্ক্ষিত পরিবর্তন গত 1 বছরে আমরা লক্ষ্য করি নাই, বরঞ্চ যেই পুরানো মডেলের রাজনীতিকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের জনগণ ছুঁড়ে ফেলেছে, যেই ফ্যাসিবাদীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা গত 1 বছরে আবার সেই ফ্যাসিবাদী আলামত দেখতে পাচ্ছি। সেই পুরানো মডেলের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি আবার আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা বলতে চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুরানো মডেলের রাজনীতি যখনই ফিরে আসবে, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। 24-এর গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোন রাজনৈতিক দলের নেতার নির্দেশে হয় নাই। এদেশের জনগণ, ছাত্র যুবক তরুণেরা সময়ের প্রয়োজনে রাজপথে নেমে এসেছিল, যার সূচনা হয়েছে 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের ঐতিহাসিক কিশোরদের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। যে আন্দোলনে স্কুলগামী কলেজের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড তুলেছিল, রাষ্ট্র মেরামত চাই, রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কার চলছে, এমনকি ওই 16 বছরের দৈত্য দানবীয় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল, প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়। এই কিশোরেরাই
প্রধানমন্ত্রীর লাইসেন্স দেখতে চেয়েছে। সেদিনই তারা ওই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল, যার ফলে 24-এর গণ অভ্যুত্থান। আপনারা যদি দেখেন বিভিন্ন জেলা শহর, বিভাগীয় শহরগুলোতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণরা, যাদের রাজনীতির হাতে খড়ি, প্রতিবাদের শুরু ওই 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে। আজকে একটি ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে। দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি, জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 14%, 48% মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, জনগণের ডোর টু ডোর যদি ছুটে যেতে পারেন, জনগণকে যদি বুঝাতে পারেন পুরনো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, সময়ের সাথে সাথে একটা মেশিনের যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলও 2G, 3G, 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজী আগামীর এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে। এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে। যেমনি ভাবে অনেকে আমাদেরকে টিটকারি করেছিল, আমি রাজশাহীর আঞ্চলিক ভাষা তেমন একটা জানি না, টিটকারি বোঝেন কিনা, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যখন অংশ নেই, ছাত্রলীগের সেই সময়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয় টকশোতে বলছিল বিপিনুরের পেছনে 50 জন লোক আছে, সে ডাকসু নির্বাচন করবে। আপনারা তো দেখেছেন সেই নির্বাচনে শিক্ষার্থীরা কি জবাব দিয়েছে। আজকে ডাকসু, চাকসু, রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে স্ব স্ব বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন। আমি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্রদেরকে ফিল করি। আমি মনে করি আগামীর বাংলাদেশ পরিবর্তনে তরুণদেরকে এই রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তরুণরাই নিষ্কলুষ, তরুণরাই সম্ভাবনা। তরুণরা যদি রাজনীতির মাঠে থাকে, নেতৃত্ব যদি তরুণদের হাতে থাকে, তবে পথ হারাবে না বাংলাদেশ। সেই জায়গা থেকে তরুণদের কথা শুনতে, তাদেরকে বুঝতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা বলেছে রাজশাহীর মানুষ আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের সাথে কিছু বলে যান। তারা তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করেছে। এটিও আমি মনে করি আপনাদের বড় সফলতা। আমি বাস্তবমুখী মানুষ, বাস্তববাদী মানুষ। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। আমি এই বাস্তবতাটা বুঝি। আপনারা যদি ঢাকা শহরের সভা সমাবেশের কথা চিন্তা করেন, বড় বড় দলের সভা সমাবেশ, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম লেগে যায়। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ যাবৎকালের কোন সমাবেশে 8-10 লাখের বেশি লোক হয় নাই। তাহলে বাংলাদেশে ভোটার কত? 12,61,00,000 বর্তমান আপডেট ডেটা অনুযায়ী। 12,61,00,000 যদি আপনার 12,61,00,000 1% রাজনৈতিক দলের সমর্থকরা ঢাকার সমাবেশে যোগ দেয়, পার্সেন্টেজ হবে 12,61,000। তাহলে রাজনৈতিক দলের 1% লোক ঢাকায় হাজির হয় না, সভা সমাবেশে হাজির হয় না। তাহলে ওই সমাবেশ দিয়ে কি বোঝা যায় কারা সরকার গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে? জনগণ পরিষ্কার ভাবেই দুর্দান্ত প্রতাপশালী মুক্তিযোদ্ধা বাদল ভাই বলেছিল,
71-এ আমরা মুক্তিযুদ্ধের পরে ভুল করেছিলাম। শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে, অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্ব এবং দেশের ভাগ্য সঁপে দিয়েছিল। সেই অবিসংবাদিত নেতা কিভাবে নিন্দিত হয়েছে, কিভাবে গণতন্ত্রের নেতা একদলীয় স্বৈর শাসন ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছিল আপনারা দেখেছিলেন। এবং তার কন্যা গত 16 বছরে ভারতীয় তাবেদার করে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা জন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। তার সাজাও পিতাও পেয়েছেন, কন্যাও পেয়েছেন। অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান আছে। 72-এর পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ। এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হবে না। কিন্তু ইতিহাসের অনেক হিরোরাই সময়ের আবর্তে ভিলেনে পরিণত হয়। শেখ সাহেব হিরো থেকে ভিলেন হয়েছেন। তার মেয়ে ভিলেন থেকে তার চেয়ে যদি কিছু জঘন্য থাকে সেটা হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কিন্তু ইতিহাসের আরেকটা বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কারণ গত 16 বছরে যারা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল আজকে অনেকেই জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম নির্যাতন, এমনকি এলাকায় অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে। আওয়ামী লীগ এটা করেছিল, ছাত্রলীগ যুবলীগ এইটা করেছিল, সীমান্ত দিয়ে কাপড় চুপড় ছাড়া পালাইছে। এমনকি একজন প্রধানমন্ত্রী জুতা পরার সময় পান নাই। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বাইতুল মোকাররমের খতিব সব একযোগে পালাইছে। এই এক্সাম্পল থাকার পরেও যদি কারো শিক্ষা না হয় তাহলে তাদের জন্য ভবিষ্যতে নির্মম নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে। তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আজকের এই ডেটা প্রমাণ করেছে এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দিবে। কাজী ওই যে 10টা হুন্ডা 20টা গুন্ডা শোডাউন দিয়ে, মিছিল করে, মিটিং করে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, সেই ইতিহাস ভুলে যান। আগের দিন নাই রে নাতি, বালা বালা খাতি। আগের দিন নাই। আমরা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে। আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা, ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবে, সুচিকিৎসা পাবে, তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা পাবে। গুলশান, বনানী, বাড়িধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। প্রত্যন্ত স্কুলের টিচার থাকবে না। বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না। এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিন থাকবে না। জেলা হসপিটালে ডাক্তার থাকবে না। বিভাগীয় শহরে একজন অধ্যাপক পাওয়া যায় না। এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা চাই না। রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য, কানাডা যাবে, মালয়েশিয়া যাবে, আমাদের দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? রাজনৈতিক দলের নেতারা তো চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাটের মাধ্যমে শত সহস্র কোটি টাকার মালিক হয়ে পরিবারকে দ্বিতীয় আপনার বাসস্থান করে দেয় কানাডায়, বেগমপাড়া, মালয়েশিয়ায়, সুইজারল্যান্ড, ইউএসএ, ইউকে। আর তাদের সর্দি কাশি হলে দেশের বাইরে দৌড়ায়। আমাদের দেশের জনগণ আমরা কোথায় চিকিৎসা নেব? এই দেশের জনগণ মেহনতি মানুষ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে, বাইরে চিকিৎসা নেয়, ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায়। আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য।
এই জন্য আমরা বলছি বন্ধুগণ, এই পুরানো মডেল ওই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের জনগণ ছুঁড়ে ফেলেছে। আগামীর বাংলাদেশ হবে, বাংলাদেশ পরিচালিত হবে নতুন পথে, নতুন ধারায়, এবং আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, পরিষ্কারভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চাই নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যেই কাজ করছে গণ অধিকার পরিষদ। সিদ্ধান্ত জনগণের। জনগণ কাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবে। জনগণ দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, নাকি জনগণ সচেতন ভাবে বাছ বিচার করে ভালো মানুষকে নির্বাচন করবে? আমরা কখনোই আমরাই বলি না আমাদের দলই সেরা, আমাদের নেতারাই সেরা। আমরা বলি আপনাদের সামনে অপশন আছে, সুযোগ আছে। বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, আপনারা যাচাই বাছাই করেন কাকে ভোট দিলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে, জনগণের পাশে থেকে সংসদে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য কথা বলতে পারবে, কার গার্ডস আছে, ব্যক্তিত্ব আছে, মানসিকতা আছে, কম্পেয়ার করে আপনারা ভোট দেন। কিন্তু আপনারা যেমন আমাদের এইখানে এই শহর থেকে 2 আসন থেকে নির্বাচন করতে চায় জুয়েল ভাই, এই যে আমার পিছনে আছে, নির্বাচন করতে চায়। আমরা প্রাথমিকভাবে 36টি আসন ঘোষণা করেছিলাম 36 জুলাই। আগামীতে আমরা 300 আসনে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আমরা প্রার্থী ঘোষণা করব। কারণ আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায়। সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নেওয়া হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় উচ্চ কক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের যে বিধানটি করা হয়েছে, আমরা যদি সারা দেশে 20% ভোট পাই, তাও আমাদের উচ্চ কক্ষে 20 জন প্রতিনিধি থাকবে। এবং এই উচ্চ কক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চ কক্ষে থাকবে। একটি ভাইব্রেন্ট এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে। সেই জন্য আমরা বলেছি নিম্ন কক্ষে না হলেও যেন উচ্চ কক্ষে আগামী নির্বাচন এবং আগামী সংসদে যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। পিআর পদ্ধতিটা কি? 30 সেকেন্ডে আপনাদেরকে সহজ করে বোঝাতে চাই। বর্তমান পদ্ধতিতে 300 আসনে 300 এমপি প্রার্থী নির্বাচিত হয়। এই 300 আসন নিয়ে হবে নিম্ন কক্ষ, যারা জনগণের উন্নয়ন কর্মকাণ্ড এলাকা কেন্দ্রিক কাজ করবে। আর এই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট, অর্থাৎ সব দল সারা দেশ মিলিয়ে যেই কয় পার্সেন্ট ভোট পাবে, ওই কয়জন তাদের প্রতিনিধিত্ব উচ্চ কক্ষে থাকবে। কোন দল যদি 1% ভোট পায় সারা দেশ মিলিয়ে, তাহলে তাদের একজন প্রতিনিধি উচ্চ কক্ষে থাকবে। কোন দল যদি 5% ভোট পায়, 5 জন প্রতিনিধি উচ্চ কক্ষে থাকবে। এইটা একটা ভালো পদ্ধতি না? একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে। তো এইটা যারা চায় না, তারা কি সংস্কার চায়? আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের চেয়ে ব্যাপক জন আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখেছি। আমরা সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের প্রত্যাশা ছিল জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা সম্পর্কে ধারণা পাবো, কিন্তু দুঃখজনক আমরা জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের কার্যত কোনো রূপরেখা পাই নাই। বরঞ্চ জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের পরের বিষয় হিসেবে উল্লেখ করেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদ প্রণয়নের যে কাজ চলছে, জুলাই সনদই হবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা। তাই আমরা আজকের এই সমাবেশ থেকেও সরকারকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি জুলাই সনদে ঘোষণা না থাকে, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব। যেহেতু মাগরিবের আজান হয়ে যাবে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই সমাবেশে, বিশেষ করে আমাদের নেতা কর্মী, উৎসুক জনতা, সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের এই নিরাপত্তার জন্য রাজশাহী
মহানগরের বা রাজশাহীর বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, মিটিংয়ে, স্লোগানে। ইনশাল্লাহ আবার দেখা হবে রাজশাহী।